হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এবং আমরা আপকামিং ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টায় গুরুত্বপূর্ণ 40টি করে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে প্র্যাকটিস করছি। এবং আজকে আমরা করবো জিকে প্র্যাকটিস সেট 19 নম্বর প্র্যাকটিস সেট করবো। প্রত্যেকদিন এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং তোমরা কমন পাবে। ক্লাসটা শুরু করবো তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। এছাড়া আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস 2023-এর সম্পূর্ণ 500টি প্রশ্ন উত্তরের কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বা ভিডিওটাও দেখে নিতে পারো। যাই হোক, আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে দেখো। 1 নম্বর প্রশ্ন, আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে নিচের কোন দেশ? প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরাই করার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। সঠিক উত্তর হবে অপশন সি, সাউথ আফ্রিকা আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে। 2 নম্বর প্রশ্ন দেখো, হেইল 523 নামে জলের নিচে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলো নিচের কোন দেশ? 4টি দেশের নাম রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, উত্তর কোরিয়া। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো বালকান অ্যাথলেটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন নিচের কোন ব্যক্তি? এটাকে ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন ডি, নোভাক জোকোভিচ। তিনি বালকান অ্যাথলেটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোথাকার হনুমান গাড়হি বেসন লাড্ডু জিআই ট্যাগ পেল? 4টি শহরের নাম রয়েছে উত্তরপ্রদেশ থেকে। তো কোন শহরের এই হনুমান গাড়হি বেসন লাড্ডু? সঠিক উত্তর হবে অপশন এ, অযোধ্যা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সামনে 12,000 ভ্যাকান্সির পুলিশ পরীক্ষার রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো টাইটান ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি আমরা বিগত 6 থেকে 7 বছর ধরে দিয়ে আসছি। এবং বহু সংখ্যক স্টুডেন্ট আমাদের ব্যাচ কোর্স থেকে সাফল্য পেয়ে বর্তমানে চাকরিরত রয়েছে। এবং আমাদের এই ব্যাচ কোর্সে উঠতে হলে সেরা লড়াই চলবে। জিকে, গণিত, রিজনিং এবং ইংরাজির সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক নতুন ট্রেন্ড অনুযায়ী বিষয় এবং অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে এবং আলাদা আলাদা শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাসগুলো করানো হবে। 26শে জানুয়ারি থেকে ক্লাসটা শুরু হতে চলেছে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া আমাদের পিএসসি ফুড এসআই পরীক্ষা যেটা মার্চ মাসে রয়েছে, সেই পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেখানে তোমরা মক টেস্টের সম্পূর্ণ মক টেস্ট পেয়ে যাবে এবং সেটা ফুল মক টেস্ট রয়েছে 10টা এবং সাথে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে মক টেস্ট রয়েছে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বার এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের ব্যাচ কোর্সের সাথে নিতে শুরু করো। ডিসক্রিপশন বক্সে ডিটেলসে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদের সৃষ্টি করা হয়েছে? নিচের কোন বৎসর ভারতের গভর্নর জেনারেল পদটাকে বদলে ফেলে ভারতের ভাইসরয় পদের সৃষ্টি করা হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 1856 সালে ভারতের গভর্নর জেনারেল পদটিকে অবলুপ্ত করে নতুন একটা পদ নিয়ে আসা হয়, তার পরিবর্তে সেটা হচ্ছে ভারতের ভাইসরয়। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব এই গভর্নর সম্পর্কে। দেখো প্রথম যে পদ ছিল সেটা হচ্ছে বাংলার গভর্নর। তো বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। এবং দেখো বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। তারপর এই বাংলার গভর্নর পদটাকে অবলুপ্ত করে নতুন একটা পদ নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে কি বাংলার গভর্নর জেনারেল। তো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো ওয়ারেন হেস্টিং এর সময়তেই
বাংলার গভর্নর পদটাকে অবলুপ্ত করা হচ্ছে, তার মানে এর সময় থেকেই আবার শুরু হবে গভর্নর জেনারেল পদটা। তো তিনিই হয়ে যাবে, ওয়ারেন হেস্টিং হয়ে যাবে বাংলার প্রথম গভর্নর জেনারেল। আবার দেখো বাংলার শেষ গভর্নর জেনারেল কি? তো বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, এবং এই লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় এই বাংলার গভর্নর জেনারেল পদটাকে অবলুপ্ত করে নতুন একটা পদ নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে কি বাংলার বদলে তখন এসে যাচ্ছে ভারত। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যাবে তখন লর্ড উইলিয়াম বেন্টিং। আবার দেখো ভারতের শেষ গভর্নর জেনারেলকে, তো ভারতের শেষ গভর্নর জেনারেল হয়ে যাবেন লর্ড ক্যানিং। আবার লর্ড ক্যানিং এর সময়তেই এই গভর্নর জেনারেল পদ থেকে, ভারতের গভর্নর জেনারেল পদ থেকে অবলুপ্ত করে এটা হচ্ছে ভারতের ভাইসরয় পদ নিয়ে আসা হচ্ছে, যেটা আমরা প্রশ্নে দেখলাম। তো ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। নেক্সট দেখো ভারতের শেষ ভাইসরয়কে, তো ভারতের শেষ ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং দেখো স্বাধীন ভারতের লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সাল। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং তারপরে এই ভারতের গভর্নর জেনারেল এই পদটাকে সম্পূর্ণভাবে অবলুপ্ত করে দেওয়া হয়, যে কারণে বর্তমানে আমাদের ভারতের কোনো রকম গভর্নর জেনারেল বলে কোনো পদ এখন নেই। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ রচনা করেছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, 1942 সালে কোন দিন ক্রিপস মিশন ভারতে পৌঁছায়? নিচের কোন তারিখে 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল? সঠিক উত্তর হবে অপশন এ, 23শে মার্চ। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভাটির দেশ নামে পৃথিবীর কোন স্থান খ্যাত? অর্থাৎ নিচের কোন দেশের উপনাম বা ডাকনাম ভাটির দেশ? সঠিক উত্তর হবে অপশন ডি, বাংলাদেশ। দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের আমরা উপনাম সম্পর্কে একটু দেখে নেব। দেখো সোনালী পশমের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান, প্রাচ্যের মুক্ত নামে পরিচিত শ্রীলঙ্কা, সূর্যোদয়ের দেশ নামে পরিচিত জাপান, সোনালী প্যাগোডার দেশ নামে পরিচিত মায়ানমার, সহস্র হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ড, কেকের দেশ নামে পরিচিত স্কটল্যান্ড, এবং শ্বেত হস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? নিচের কোনটি কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম? সঠিক উত্তর দেখো অপশন এ, ফেনল। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা পদার্থের রাসায়নিক নাম দেখে নেবো। দেখো জিপসাম নামে আমরা যাকে জেনে থাকি সেটার রাসায়নিক নাম হচ্ছে সোদো ক্যালসিয়াম সালফেট। নাইটার, তার যে রাসায়নিক নাম সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ওলিয়াম সেটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ফসফিনের রাসায়নিক নাম কার্বনিল ক্লোরাইড। প্লাস্টার অফ প্যারিস নামে আমরা যাকে জেনে থাকি বা পরিচিত, তার রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দার্শনিকের উল নামে যেটি পরিচিত তার রাসায়নিক নাম জিঙ্ক অক্সাইড। বেকিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এবং ব্লিচিং পাউডারের যে রাসায়নিক নাম সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা দেখলাম। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন? নিচের কোন রাজা মহাবলীপুরমের রথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, প্রথম নরসিংহ বর্মন। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান নিচের কোনটি? সব থেকে ওল্ডেস্ট। তো সঠিক উত্তর হবে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যানটি সব থেকে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। এবং এর বর্তমান নাম কি? বর্তমান নাম সেটা হচ্ছে কি রাম
গঙ্গা জাতীয় উদ্যান। দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেই ব্যাপারে একটু দেখে নেবো। দেখো প্রথমে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান, সেটা বিহারে অবস্থিত। ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশাতে অবস্থিত। পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত। দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু ও কাশ্মীরে অবস্থিত। হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখব, কত সালে সলবায় সন্ধি স্বাক্ষরিত হয়? ইতিহাসের মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হবে, দেখো অপশন সি, 1782 খ্রিস্টাব্দে। দেখো ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ সন্ধি দেখে নেব। দেখো পুরন্দরের সন্ধি 1665 সালে এটি হয়েছিল এবং কাদের কাদের মধ্যে হয়েছিল? মুঘল সেনাপতি জয় সিংহ এবং শিবাজির মধ্যে। নেক্সট দেখো ম্যাঙ্গালোরের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল? 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। নেক্সট দেখো শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে কত সালে? 1792 সালে। নেক্সট দেখো বেসিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল এবং কত সালে? 1802 সালে। নেক্সট দেখো সগৌলি সন্ধি 1816 সালে হয়েছিল নেপাল রাজ অমর সিং থাপা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, মানব দেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলা হয়ে থাকে? মানবদেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে বা মানবদেহের মস্তিষ্কের আবরণকে এক কথায় কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন এ, মেনিনজেস বলা হয়ে থাকে। এবং পেরিকার্ডিয়াম এটা হচ্ছে কি? হৃৎপিণ্ডের আবরণ। 14 নম্বর প্রশ্ন দেখো, হাঁসুলি বাকের উপকথা বিখ্যাত উপন্যাসটি লেখেন নিচের কোন সাহিত্যিক? স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাঁসুলি বাকের উপকথা এই বিখ্যাত উপন্যাসটি লিখেছেন নিচের কোন সাহিত্যিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাকের উপকথা এই উপন্যাসটি লিখেছেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস এবং সেগুলো কারা কারা লিখেছেন একটু দেখে নেব। গোড়া উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেবী চৌধুরানী লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঁধন হারা লিখেছেন কাজী নজরুল ইসলাম। রামের সুমতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপরাজিত লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যের দিনরাত্রি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? নিচের কোন দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়ে থাকে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন বি, 21শে মার্চ। 16 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম জেলা নিচের হলো কোনটি? নিচের কোনটি ভারতের বৃহত্তম জেলা? সঠিক উত্তর অপশন এ, কচ্ছ সব থেকে ভারতের বৃহত্তম জেলা এবং মাহে হচ্ছে কি ক্ষুদ্রতম জেলা। মাজুলি এটা হচ্ছে কি একটা দ্বীপ জেলা, যেটা কোথায় অবস্থিত রয়েছে? আসামে অবস্থিত রয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? নিচের কোন দিনটিতে ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, 1930 সালের 26শে জানুয়ারি। নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, হোল্ডিং কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে?
18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ভলিবল খেলার সাথে হোল্ডিং কথাটি যুক্ত রয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মুখ বিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? চারটে অপশন, প্রোটিন জাতীয় খাদ্যের, শর্করা জাতীয় খাদ্যের, ফ্যাট জাতীয় খাদ্যের, নাকি উপরের সবকটি। তো কোন জাতীয় খাদ্যের পরিপাকটা আমাদের মুখ বিবরে হয়ে থাকে? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, শর্করা জাতীয় খাদ্যের। 20 নম্বর প্রশ্ন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন? নিচের কোন ব্যক্তি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ করে দিয়েছিলেন বা বন্ধ করে দিয়েছিলেন? ইতিহাসের মধ্য থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, লর্ড রিপন। কত সালে? 1881 সালে। আর লর্ড লিটন 1878 সালে এই আইন বা অ্যাক্ট চালু করেন। নেক্সট 21 নম্বর প্রশ্ন, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? নিচের কোন সালে সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর দেখো অপশন এ, 1975 সালে। কততম সংবিধান সংশোধনী? 36তম সংবিধান সংশোধনী। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? ভালো করে অপশন দেখে উত্তর করবে। তিব্বতে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, সাংপো। সাংপো নামে পরিচিত রয়েছে তিব্বতে। আচ্ছা, দিহং, দিহং নামে পরিচিত রয়েছে আসাম। আর দিবং নামে পরিচিত অরুণাচল প্রদেশে। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, চৈতন্য ভাগবত কার রচনা? নিচের কোন ব্যক্তির রচনা চৈতন্য ভাগবত? সঠিক উত্তর অপশন ডি, বৃন্দাবন দাসের। 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা হলো কতগুলি? ভারতের সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি লাভ করেছে এখনো পর্যন্ত? ভাষা কোন তপশিলে রয়েছে? অষ্টম তপশিল। তো ভারতীয় সংবিধানে কতগুলো ভাষা স্বীকৃতি রয়েছে বা স্বীকৃত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 22টা। দেখো এই ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখব। দেখো মূল সংবিধানে অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান গৃহীত হয়েছিল, তখন 14টি ভাষাকে স্বীকৃত দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধন করা হয়। দেখো 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1967 সালে সিন্ধি ভাষাটিকে সংযোজিত করা হয়। তার মানে কত হলো 1967 সালে? 14 × 1 = 15টা। নেক্সট দেখো 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে কঙ্কনি, মণিপুরি, নেপালি এই 3টে ভাষাকে আবার যুক্ত করা হয়। তো আগে ছিল 15 আর এখন 3টে 18টা হলো। এবং 92তম সংবিধান সংশোধনী যেটা 2003 সালে হয়েছিল শেষ, সেখানে বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি 4টে ভাষাকে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়। তো আগে ছিল 18টা, এখন যুক্ত হলো 2003 সালের শেষে 4টে। তো টোটাল এখন বর্তমানে 22টা ভাষা আমাদের সংবিধানে রয়েছে। এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। অনেক সময় অনেকে বলে থাকে যে হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা। তো এইরকম হিন্দি কোনো রকম রাষ্ট্রীয় ভাষা নেই। আমাদের ভারতবর্ষের 22টা ভাষায় সমানভাবে মানে স্বীকৃত লাভ হয় এবং ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা কিন্তু নেই। যদি কেউ বলে তাকে কিন্তু একদম সংবিধান খুলে তোমরা দেখিয়ে দেবে। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? এটাও ইতিহাসের মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দুদু মিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফরাএজি আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। এবং এটা কত সালে হয়েছিল?
সালে। ২৬ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? নিচের কোনটি একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, ঢেঁকি। দেখো প্রথম শ্রেণীর লিভার কি সেই ব্যাপারে একটু দেখবো। দেখো প্রথম শ্রেণীর লিভার, যে লিভারের আলম্ব একদিকে ভার এবং অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। অর্থাৎ একদম সিম্পল যে লিভারটা, এই ধরো একটা আলম্ব, কি বলছে, একদিকে ভার ওয়েট আর একদিকে বল ফোর্স ক্রিয়া করছে এবং মাঝখানে কি থাকবে, মাঝখানে থাকবে আলম্ব। ঠিক আছে, তো এইটা একদিকে ওয়েট আর একদিকে ওয়েটটা নিচের দিকে হবে আর একদিকে হচ্ছে ফোর্স কাজ করছে। ঠিক আছে, তো এই ধরনের লিভারকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলবো। উদাহরণ যেমন দেখো টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেঁকি, ঢেঁকিকে আমরা অপশনে পেলাম, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, শাবল ইত্যাদি। দেখো যান্ত্রিক সুবিধা কি রয়েছে প্রথম শ্রেণীর লিভারের। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি হতে পারে, একের কমও হতে পারে, অথবা একের সমানও, এই তিনটেই হতে পারে। দেখো একের বেশি যান্ত্রিক সুবিধা রয়েছে কাঁচিতে, একের থেকে কম রয়েছে ঢেঁকিতে এবং একের সমান রয়েছে তুলা যন্ত্রে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখান থেকে দেখলাম। নেক্সট দেখো ২৭ নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায়? সবুজ বিপ্লব নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৬১ সালে। ২৮ নম্বর প্রশ্ন দেখো, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো নিচের কোনটি? প্রশ্নটা ভালো করে দেখো, প্রশ্নটা বলেছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, H2S2O7। এটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত। এবং ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের অপর নাম কি? ওলিয়াম। আমরা একটু আগে কিন্তু দেখেছি। আর নর্মাল সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে অপশনে H2SO4। ২৯ নম্বর প্রশ্ন দেখো, বাংলার প্রথম স্বাধীন নবাবকে? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর অপশন সি, মুর্শিদ কুলি খাঁ। ৩০ নম্বর প্রশ্ন দেখো, কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ন্যাস্টিক চলন। ৩১ নম্বর প্রশ্ন দেখো, মুখার্জি কমিশন কে গঠন কেন গঠন করা হয়েছিল? নিচের কোন রহস্য উদ্ঘাটনের জন্য মুখার্জি কমিশন গঠন করা হয়? সঠিক উত্তর অপশন এ, নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটন করার জন্য। এবং তোমরা যারা গুম নামে সিনেমাটা দেখেছো সেখানে মুখার্জি কমিশনের ব্যাপারে তোমরা হয়তো দেখেছো। ৩২ নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কয় প্রকার জরুরি অবস্থা জারি করতে পারেন? খুবই ইজি প্রশ্ন, বহুবার করিয়েছি আমি। সঠিক উত্তর হবে অপশন এ, ৩ প্রকার। ঠিক আছে, কি কি? জাতীয় জরুরি অবস্থা, আর্টিকেল কত? ৩৫২। তারপরে কি? রাজ্য জরুরি অবস্থা, সেটা কত? ৩৫৬। আর একটা হচ্ছে কি, আর্থিক বা ফিনান্সিয়াল জরুরি অবস্থা, সেটা হচ্ছে কত? ৩৬০। এই ৩ ধরনের জাতীয় ৩ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। ৩৩ নম্বর প্রশ্ন দেখো, অভয় ঘাট কার সমাধিস্থল? নিচের কোন ব্যক্তির সমাধিস্থল অভয় ঘাট? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি, মোরারজি দেসাই। দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সমাধি ক্ষেত্র দেখে নেবো। ডক্টর রাজেন্দ্র প্রসাদের যে সমাধি ক্ষেত্র সেটা মহাপ্রয়াণ ঘাট। তারপর দেখো লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধি ক্ষেত্র সেটা হচ্ছে বিজয় ঘাট নামে পরিচিত। জগজীবন রাম, তার সমাধি ক্ষেত্র সমতা স্থল। ইন্দিরা গান্ধীর সমাধি ক্ষেত্র শক্তি স্থল।
জওহরলাল নেহেরুর সমাধিক্ষেত্র শান্তিবন এবং মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র রাজঘাট। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশন বি 1854 সালে। 35 নম্বর প্রশ্ন দেখো, করোয়েড এবং আইরিসের মাঝে কোন অংশ অবস্থিত থাকে? চোখের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিজ্ঞানের উপর থেকে। সঠিক উত্তর অপশন এ সিলিয়ারি বডি অবস্থিত থাকে করয়েড এবং আইরিসের মাঝখানে। 36 দেখো, র এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? স্টার মার্ক করবে। নিচের কোন সালে র প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর দেখে নাও অপশন ডি 1968 সালে। এবং এর ফুল ফর্ম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। 37 দেখো, ব্রহ্মজিৎ গৌড় নিচের কোন সম্রাটের হিন্দু সেনাপতি ছিলেন? নিচের কোন মুসলিম শাসকের হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়? আমরা এখন হিন্দু মুসলিম করে মারামারি করছি, কিন্তু তৎকালীন সময় দেখো হিন্দু রাজার মুসলিম সেনাপতি, মুসলিম রাজার হিন্দু সেনাপতি। সঠিক উত্তর হবে অপশন বি শের শাহ। 38, মানবদেহে থোরাসিক স্নায়ুর সংখ্যা কত জোড়া? তো 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি 12 জোড়া হচ্ছে মানবদেহে থোরাসিক স্নায়ুর সংখ্যা। একটু ডিটেলস দেখবো মানবদেহ সম্পর্কে। দেখো, মানবদেহে মোট পেশির সংখ্যা 639টি, মানবদেহে মোট অস্থির সংখ্যা 206টি, করোটি অস্থির সংখ্যা এই 206টার মধ্যে 22টি, করোটি স্নায়ুর সংখ্যা যেটা আমরা থোরাসিক স্নায়ু দেখলাম সেটা হচ্ছে 12 জোড়া, মানুষের মেরুদণ্ডে কুশেরুকার সংখ্যা 23টি, সরি 33টি, ভুল বললাম 33টি, মানুষের গ্রীবাদেশীয় কুশেরুকার সংখ্যা 7টি, পূর্ণবয়স্ক মানুষের মুখমণ্ডলে দাঁতের সংখ্যা 32টি এবং মানুষের শরীরে পাঁজরের সংখ্যা সেটা হচ্ছে 12 জোড়া বা 24টি। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? আমরা এখনো বল্লভভাই প্যাটেলের নাম নিতে গেলে আমরা কি বলে থাকি? সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই সর্দার উপাধিটা তিনি নিজের কোন আন্দোলনের থেকে পেয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি বরদৌলি আন্দোলন। কত সালে হয়েছিল এটা? 1928 সালে। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন? নিচের কোন ব্যক্তিকে? সঠিক উত্তর দেখো অপশন ডি বীরবলকে। তো এই ছিল 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং 80 ক্লাসের প্রশ্নগুলো কেমন ছিল, প্রশ্নের মান কেমন ছিল সেই ব্যাপারেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ক্লাসটা শেষ করব আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ পরীক্ষার সেরা ব্যাচ টাইটান ব্যাচ 0.4 তোমরা যুক্ত হয়ে যাও। উঠতে হলে সেরা লড়াই এখানে চলবে। পুলিশ পরীক্ষার ভ্যাকান্সি প্রচুর আসতে চলেছে, 12,000-এর মতো। তো খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হতে চলেছে, এনরোলমেন্ট করে নাও এবং বিগত বছরে যেভাবে কমন এসেছে আমাদের সমস্ত ক্লাস থেকে সেইভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করো এবং ফুড এসআইয়ের প্র্যাকটিস ব্যাচেও যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা মক টেস্ট দেওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।